নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমার বাগানের আম গাছটির মুকুলের অবস্থাটি বর্তমানে ঠিক কীরকম আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরও নিশ্চয়ই কাছাকাছি অভিজ্ঞতা একই রকমের, অর্থাৎ কোনো গাছে ফুল এসেছে এবং অনেক পরিমাণে আম ধরে গেছে, আবার কিছু গাছে অনেক পরিমাণে ফুল আসা সত্ত্বেও মুকুলগুলো সব ঝরে গেছে এবং আপনি আশা করেছিলেন কিছু আম এবছর পাবেন, কিন্তু সে আশা পূর্ণ হলো না। সম্পূর্ণ মুকুলগুলো ঝরে গেল, কালো হয়ে গেল এবং আবার আপনাকে অপেক্ষা করতে হবে 1 বছরের জন্য। 1 বছর পরে আবার ফুল আসবে। প্রতি বছরই যখন আম গাছে মুকুল আসে আমরা আশায় বুক বাঁধি যে এবছর কিছু আম আমার ছাদ বাগানে বা বাড়ির আম গাছটিতে হবে বা প্রচুর পরিমাণে আম হবে। ফলের রাজা আম যত বেশি হবে ততই যেমন তা দর্শনীয়, তেমনি আমাদের রসনা পরিতৃপ্তির জন্য এর কোনো জুড়ি নেই। চলুন আমরা কৃষি বিজ্ঞানীর চোখে জানতে পারবো এই সমস্যার সমাধান কি, কেন প্রচুর ফুল আসা সত্ত্বেও আম ধরতে চায় না, মুকুলগুলো ঝরে যায়। আমরা পৌঁছাবো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। সেখানে যে কৃষি বিজ্ঞানীরা রয়েছেন তার মধ্যে আমরা আজকে কার সাথে দেখা করছি আপনারা এক্ষুনি সেটি জানতে পারবেন। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ডক্টর দিলীপ মিশ্র মহাশয়, অধ্যাপক উদ্ভিদ রোগবিদ্যা বিভাগ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং ভারপ্রাপ্ত আধিকারিক, সর্বভারতীয় ফল গবেষণা প্রকল্প। নমস্কার স্যার। নমস্কার। এই মুহূর্তে চারিদিকে আমের মুকুলগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আমের মুকুল অনেক জায়গাতেই বিভিন্ন রকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা জানতে চাইছি যে এর প্রতিকার কী। দেখুন, এই বছরটা আমের পক্ষে খুব একটা উপযুক্ত ছিল না, কারণ আমরা জানি যে আম শীতকালে সাধারণত যদি বৃষ্টি না হয়, শুষ্ক থাকে বর্ষার পরে এবং পরিষ্কার আকাশ থাকে, সেক্ষেত্রে সেই বছরটা আমটা ভালো হয়। এবার মাঝে মাঝে বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাত হওয়ার পরেও কিছু কিছু গাছে অবশ্য আমের ফুল এসছে বিভিন্ন জাত অনুযায়ী। আমাদের যেমন হিমসাগর এবছরে কিন্তু একদমই আমের মুকুল কম এসছে, হিমসাগরে কিছু কিছু ভ্যারাইটিতে হয়েছে। কিন্তু তারপরেও এই যে প্রাকৃতিক যে দুর্যোগ, অর্থাৎ শুকনো ও যে ওয়েদার যে দরকার ছিল আমের ফুল আসার পর থেকে তার যে পরাগ মিলন এবং গাছের সুস্থ থাকার জন্য, সেই ওয়েদারটা কিন্তু বা আবহাওয়াটা কিন্তু গাছ পাচ্ছে না। মাঝে মাঝেই শীতকালে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, এখনও যেমন প্রায়ই হচ্ছে, আজও অন্ধকার রয়েছে। গতকালও বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় গত 2 দিন ধরে। এই যে বৃষ্টিপাত এবং আবহাওয়া তাপমাত্রার যে তারতম্য, এর ফলে কিন্তু গাছের যে জৈবনিক ক্রিয়াকলাপ সেটা ব্যাহত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে রোগ পোকারও কিন্তু আক্রমণ ঘটেছে। আমরা দেখতে পেয়েছি এবছরে তাপমাত্রা যখনই একটু বাড়লো শীতের পর, তার সঙ্গে এই বৃষ্টিপাত যখন শুরু হলো, তখন কিন্তু প্রচুর আমের পোকা, বিশেষ করে আমের যে হপার অর্থাৎ যে শোষক পোকা, সেই শোষক পোকা কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। তার সঙ্গে সঙ্গে গাছের যে রোগ অ্যানথ্রাকনোজ এবং পাউডারি মিলডিউ, সেই অ্যানথ্রাকনোজ রোগেরও কিন্তু প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তো হপারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে এবং এই ওয়েদারের যে তারতম্য, প্রতিদিনই ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাপমাত্রা বাড়ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার তাপমাত্রা কমছে, এতে কিন্তু পরাগ সংযোগও, পরাগ মিলন খুব কম হয়েছে। আম যে হপারের রস চুষে খাওয়ার ফলে এই ফুলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ঝরে পড়ে গেছে। আমরা এখনও দেখতে পাবো যে বিভিন্ন গাছে প্রচুর ফুল হয়েছিল, হয়তো সেই ফুলগুলো কালো হয়ে রয়ে গেছে এবং বেশিরভাগ ঝরে পড়ে গেছে। আমাদের যা করণীয় সেটা আমরা জানি যে এই হপারকে নিয়ন্ত্রণ করার জন্য গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সারা বছরে গাছের গোড়া পরিষ্কার করে রাখতে হয় যেখানে, এবং গাছের গায়ে যাতে গাছের ছালের ভেতরে এরা অন্য সময় বেঁচে থাকে, পুরো পাতার ঝোপঝাড় গাছকে ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আম পেরে নেওয়ার পরে বছরে অন্তত একবার, বর্ষার সময় বা বর্ষার ঠিক আগে আম পেরে নেওয়ার পরে গাছকে পরিষ্কার করে ছিটিয়ে দিতে হয়, যাতে এই পোকামাকড় বেশি বাসা বাঁধতে না পারে। রোগের যে বিভিন্ন জীবাণু রয়েছে সেই জীবাণুরাও কিন্তু সেখানে গাছের ভেতরে বেঁচে থাকে। গাছকে সূর্যের আলো যাতে গাছের মধ্যে পৌঁছায়, সেভাবে গাছের ছোট ছোট ডাল যেগুলো
থেকে বেশি ফলন হয় না, বা ভেতরের দিকে যে সমস্ত ডাল সেগুলোকে ছেটে পরিষ্কার করে রাখতে হয়, তাহলে এই পোকার আক্রমণটা কম হয়। রোগের ক্ষেত্রেও একই রকমভাবে গাছ বাগান যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রোগের প্রকোপ কম হয়। প্রাকৃতিক দুর্যোগ একটা তো রয়েছে, এই প্রাকৃতিক পরিবর্তনের জন্য এদের উপযুক্ত আবহাওয়া অনুকূল হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু এবার এই পোকার সঙ্গে সঙ্গে রোগের আক্রমণও, অ্যানথ্রাকনোজের আক্রমণও হচ্ছে। কোথাও কোথাও পাউডারি মিলডিউ এক ধরনের ছত্রাকবাহিত বায়ুবাহিত রোগ, ছত্রাকজনিত রোগ, সেই রোগের আক্রমণেও গাছে কিন্তু ক্ষতি হয়েছে। আর এই বৃষ্টির ফলে গাছের পরাগ মিলনেও কিন্তু অসুবিধা হয়। আমরা জানি যে পরাগ মিলনের সময় পুরুষ ফুল থেকে যে পরাগরেণু এসে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় এবং গর্ভমুণ্ডে পড়ে সেখান থেকেই নিষেক হয়, যার ফলে এই ফল তৈরি হয়। সেটাও কিন্তু এই মাঝে মাঝে বৃষ্টি হওয়ার জন্য এই পরাগ মিলনের ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে। আরেকটা তো আমরা জানি যে বিভিন্ন রাসায়নিক বস্তু ব্যবহারের ফলে গাছের পরাগ মিলনের জন্য যারা দায়ী, বাতাস কিছু করে, তাছাড়া মৌমাছি এবং বিভিন্ন ধরনের মাছি, আমের ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন ধরনের মাছি, মৌমাছি সহ আমরা বাড়িতে যে সমস্ত মাছি দেখি, ফলে দেখবেন বড় বড় এক ধরনের মাছি আছে, ভোঁ ভোঁ করে উড়ে বেড়ায় এদিকে ওদিকে, বিভিন্ন মাছি, তারা কিন্তু এই পরাগ সংযোগে খুব সহযোগিতা করে। তা সেই পরাগ মিলনের জন্য যারা দায়ী, বিভিন্ন ধরনের প্রতি বছর এই রাসায়নিক ঔষধ ব্যবহার করার ফলে আস্তে আস্তে কিন্তু সেই কীটপতঙ্গেরও, বিশেষ করে মাছির পরিমাণও কিন্তু কমে আসছে। এটাও একটা কারণ যাতে পরাগ সংযোগ না হয়। এভাবে প্রাকৃতিক কারণ, আমাদের কৃষি ব্যবস্থার রাসায়নিক ব্যবহারের কারণ, এবং যে হপার বা শোষক পোকা তার সঙ্গে রোগের কারণ, এগুলো কিন্তু আমের ক্ষতির কারণ হয়েছে। এই মুহূর্তে যদি আমরা ভাবি, আমাদের বেশিরভাগ গাছে কিন্তু পরাগ সংযোগ হয়ে শেষ হয়ে গেছে এবং আর ফুল ফোটার সম্ভাবনা খুবই কম। প্রায় সব গাছেই ফুল হয়েছে। নতুন করে ফুল ফোটার আর সম্ভাবনা থাকলেও সেটা কিছু কিছু ভ্যারাইটির ক্ষেত্রে হয়তো অল্প স্বল্প হতে পারে। সেখানে আমাদের গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং যদি সম্ভাবনা থাকে ফুলের বা কুড়ি আসার, সেখানে কিছু হপার যাতে নাশ করা যায় সেরকম সাইপারমেথ্রিন বা ল্যামডা সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক প্রয়োগ করে কিছুটা যদি বাঁচানো যায়, তাহলে হয়তো অল্প কিছু হতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রে এবছরে ফুলের থেকে যে ফল ধরার, অর্থাৎ গুটি ধরার যে জায়গা, সেই জায়গাটা অনেকটাই চলে গেছে। আর পলিনেশন বা পরাগ সংযোগ সেটা কিন্তু প্রায় সবটাই শেষ হয়ে গেছে এবছরের জন্য। আমরা এবছর কতটুকু হয়, এবার গুটি যেখানে ধরেছে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য লক্ষ্য রাখতে হবে। যেখানে আবার অ্যানথ্রাকনোজের আক্রমণ যদি বেশি হয় বা এই হপার যদি বেশি থাকে, তাহলে কিন্তু আবার তাকে নিয়ন্ত্রণের জন্য এই সাইপারমেথ্রিন বা ল্যামডা সাইপারমেথ্রিন জাতীয় ঔষধ প্রয়োগ করে এবং রেগুলার কিন্তু পর্যবেক্ষণ করে আমকে রক্ষা করতে হবে। যখন গাছে প্রথম মুকুলটা আসে, সেই মুহূর্তের কি কোনো স্পেশাল যত্ন দরকার? মুকুল যখন আসে তখন সাধারণত আমরা কোনো কীটনাশক বা রোগনাশক ঔষধ দিই না, কারণ মুকুল আসার পরেই তার যে পলিনেশন বা পরাগ সংযোগ সেটা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সেক্ষেত্রে আমরা রাসায়নিক ব্যবহার করাটা বাঞ্ছনীয় নয়। আমরা মুকুল আসার ঠিক আগেই যা দেবার সেই ঔষধগুলো কিন্তু আমরা আগেই প্রয়োগ করব, গাছে যাতে কম থাকে তার জন্যই গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ছেটে রাখা, এবং গাছে যত রোদ আসতে পারে গাছের নিচে, গাছের গোড়া পরিষ্কার করা। অনেক কীটপতঙ্গই কিন্তু গাছের গোড়ায় বাসা বাঁধে, গাছের ছালে এবং গোড়া পরিষ্কার করে রাখা, খাবার দেওয়া, গাছকে যাতে শক্ত করে রাখা, বিশেষ করে জৈব সার গাছে প্রয়োগ করা। জৈব সার থেকে বিভিন্ন রকম খাদ্য উপাদান যেমন পাওয়া যায়, এবং সেখানে মাটিতে প্রচুর উপকারী জীবাণু, তারা কিন্তু গাছের গোড়ায় বসবাস করতে পারে। এর ফলে ক্ষতিকারক জীবাণুগুলো কিন্তু অনেক সংখ্যায় কমে যায়, এবং গাছের গোড়া হালকা করে খুঁড়ে দিয়ে মাটি খুলে দিলে, বাতাস লাগলে বা রোদ লাগলে গাছের ভেতরে, মাটির ভেতরে, সেখানে কিন্তু অনেক ক্ষতিকারক এই পোকার যারা ওখানে বাসা বেঁধে থাকে বা যারা ওখানে তার ডিম বা শুককীট বা মুখকীট বেঁচে থাকে, তাদের কিন্তু অনেক পরিমাণে নষ্ট হয়ে যায়। এতে ক্ষতির সম্ভাবনাটা কম হয়। আর যখন গুটি ধরে যাবে তার পরবর্তীকালের যত্নটা কি? গুটি যখন ধরে যায় তখন প্রধানত জল একটা বড় কারণ, যে আমরা জলের যে ব্যালেন্সটা যেন আমরা ঠিক রাখি। অনেক ক্ষেত্রেই আমরা দীর্ঘদিন জল দিতে পারি না, তারপর ঢালাও গাছের গোড়ায় জল দিয়ে দিই, এতে জলের ভারসাম্যটা হারিয়ে যায়, যার ফলে গাছের থেকে অনেক মুকুল কিন্তু লাল হয়ে হলুদ হয়ে অনেক গুটি পড়ে যায়। এখানে জলের ভারসাম্যতা রক্ষা করাটা একটা বড় দরকার। আর যদি কোনো রকম
রোগের প্রকোপ লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সেখানে ছত্রাক জাতীয় ঔষধ স্প্রে করতে হবে। আমাদের কার্বেন্ডাজিম এবং এর সঙ্গে ডাইথাইওকার্বমেট এই কম্বিনেশনে কিছু ঔষধ বাজারে পাওয়া যায়, সেই ওষুধগুলো মাঝে মাঝে প্রয়োগ করতে হবে, যাতে গুটির উপরেও কিন্তু এই অ্যানথ্রাকনোজ যে রোগটার কথা বলেছিলাম সেটা কিন্তু এই গুটির উপরেও হতে পারে। সেটা হলে পরে সেখানে কিন্তু একটা ছত্রাকনাশক ঔষধ দিতে হবে। আমরা বিভিন্ন আম বাগিচায় গিয়ে দেখি যে কুয়াশা শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে তারা কিছু ছত্রাকনাশক স্প্রে করতে শুরু করেন। হ্যাঁ, সেটা আমরা জানি। শুধু আমবাগান নয়, আমরা লক্ষ্য করেছি, দেখবেন পশ্চিমবঙ্গে আমাদের এই অঞ্চলে এত বেশি আলু চাষ হয়, আলুর ক্ষেত্রেও সেই একই রকম, যে যখনই কুয়াশা হয় বা অল্প বৃষ্টি হয়, অর্থাৎ কিছু কিছু জীবাণু রয়েছে, তারা কিন্তু গরম আবহাওয়াটা গরম হবে কিন্তু জলীয় বাষ্প বাতাসে বেশি থাকবে, হালকা বৃষ্টি হবে, এটা খুব পছন্দ করে। সেই সময় তারা দ্রুত বংশবিস্তার করে। সেই ওয়েদার যদি আমরা দেখতে পাই, তার জন্য সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কিছু ছত্রাকনাশক ঔষধ প্রয়োগ করতে হবে। বিশেষ করে আলুর ক্ষেত্রেও, যেটা আলুর ধসা রোগ হয়, আমের ক্ষেত্রেও এই যে আমের রোগ হয় অ্যানথ্রাকনোজ এবং পাউডারি মিলডিউ, এরাও কিন্তু এই আবহাওয়ার তারতম্যের জন্য কিন্তু ব্যাপকভাবে অল্প দিনের মধ্যেই, আমরা যদি লক্ষ্য না করি, 2-4 দিনের মধ্যেই কিন্তু তা ব্যাপক ক্ষতি করে ফেলে। আমরা কি রোগটা দেখার পরে ওষুধটা প্রয়োগ করবো, না রোগ আসার আগেই ওষুধটা দেব? না, দেখুন, একটা প্রতিরোধ হিসাবে আমরা কিন্তু যখন মুকুল আসবে ঠিক তার আগে একটা বা দুটো স্প্রে আমাদের করতে হবে, যাতে গাছে জীবাণুর সংখ্যাটা কমে যায়। গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করা, তার সঙ্গে যদি স্প্রে করা হয়, তাহলে কিন্তু গাছের জীবাণু, এমনই তার সঙ্গে সঙ্গে যে কীটনাশকও যদি আমরা ব্যবহার করি গাছ ছিটিয়ে পরিষ্কার করার পরেই, তাহলে কিন্তু কীটের সংখ্যা এবং রোগের সংখ্যা দুটোই কম হবে। ফুল ফোটার সময় সাধারণত আমরা কোনো কীটনাশক ঔষধ বা কোনো রাসায়নিক, বিশেষ করে রাসায়নিক ওষুধ আমরা প্রয়োগ করি না। এতে গাছের যে শারীরিক ক্রিয়াকর্ম, জৈবিক ক্রিয়াকর্ম, সেটাও বিঘ্নিত হয় এবং পরাগ সংযোগের জন্য যারা দায়ী, সেই সমস্ত মাছি, মৌমাছি বা প্রজাপতি, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। স্যার, ধরুন গুটিটা ধরে গেল, আমটাও আস্তে আস্তে বাড়া শুরু করলো, এবারে গাছের সার প্রয়োগের ক্ষেত্রে কি কোনো আলাদা কিছু দেওয়ার দরকার? না, সার যদি আমরা আগে দিয়ে থাকি তাহলে এই সময় সার দেওয়ার দরকার নেই। কিন্তু যদি মনে হয় যে আমরা আগে সার দিতে পারিনি, তখন গুটি ধরে যাওয়ার পরে সেই গাছের গোড়া বড় করে মাটি খুঁড়ে গ্রিং করে দেওয়ার দরকার নেই। তাহলে সেখানে ছোট ছোট খুপি করে বিভিন্ন জায়গায় একই গাছের যে চেহারা কত বড়, সেই হিসাবে আন্দাজ করে তার অন্তত অর্ধেক ডায়ামিটার বা ব্যাস অনুযায়ী সেই দূরত্বে ছোট ছোট খুপি করে সেখানে আমরা দিতে পারি ঔষধ। এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজন হলে একবার অন্তত মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা স্প্রে করতে পারি, এগুলো বোরন, জিঙ্কস, এটাও যেটা অনেক সময়ই ঘাটতি থাকে, যেহেতু আমরা বেশি অর্গানিক বা জৈব সার দিতে পারি না, একটা মাইক্রোনিউট্রিয়েন্ট সেই সময় আমরা স্প্রে করতে পারি। একটা গাছে আমরা দেখি অনেক আম ধরেছে একটা ডালের মধ্যে, সেক্ষেত্রে কি আম নিজে থেকেই ঝরে যাওয়া, যেটা স্বাভাবিকভাবে হয়, নাহলে অত আম একটা গাছের মধ্যে কি করে হবে, সেটা নিজে থেকে ঝরে যাওয়াটা স্বাভাবিক, নাকি কিছু ঝরিয়ে দেওয়ার দরকার আছে? বড় গাছের ক্ষেত্রে সেটা অসুবিধা হয়, আমরা পেরে উঠি না। কিন্তু ছোট গাছ যদি হয়, তাহলে দেখে যেগুলো একটু দুর্বল, যেগুলো ছোট, সেই গাছগুলো বা একই ইনফ্লোরেসেন্স বা পুষ্পমঞ্জরির মধ্যে একটা থোকার মধ্যে যখন অনেকগুলো আম হয়, তখন সেখান থেকে কিছু আম যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে বাকি আমগুলো অবশ্যই, কারণ গাছেরও একটা নির্দিষ্ট খাদ্য উৎপাদন করার ক্ষমতা থাকে, সেই খাদ্যটাই সে সমস্ত ফলের মধ্যে ছড়িয়ে দেয়। সেখানে যদি অত্যাধিক বেশি হয়, যদি হাত দিয়ে সম্ভব হয় কিছু আমরা কমিয়ে দিতে পারি। এবং প্রাকৃতিক কারণে কিছু তো নষ্ট হয়েই যায়, আর কিছু যদি আমরা কমিয়ে দিতে পারি, সেটা কিন্তু গাছের পক্ষে সুবিধা হয়। সেটা ছোট অবস্থাতেই কিন্তু করতে হবে, যাতে গাছের খাদ্যটা নষ্ট না হয়। স্যার, আপনার অসামান্য মূল্যবান বক্তব্য আমাদের অনেক উপকারে লাগবে। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। এরকম আমাদের আরও বারে বারে সহযোগিতা আমরা পাবো, আগেও যে আপনার কাছ থেকে পেয়েছি। ভালো থাকবেন। নমস্কার। বন্ধুরা, আমের এই সমস্যা নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।